9/11-এর 6 মাস পর ইউএস মিলিটারি ওসামা বিন লাদেনের খোঁজে বেরিয়েছে। 4 মাস আগে সে পালিয়ে যায়। তার জিহাদি জঙ্গিদের সঙ্গে পশ্চিমের বাহিনীর যুদ্ধ শুরু হয়েছে। তোরা বোরা থেকে 110 কিলোমিটার দূরে দক্ষিণ পূর্বে আফগানিস্তানের বিরাট পার্বত্য অঞ্চল এখনো আল কায়দার দখলে। এখন শত্রুদের ওপর শেষ আঘাত হানতে ইউএস মিলিটারি বারগ্রাম এয়ারবেস থেকে অপারেশন অ্যানাকন্ডা শুরু করেছে। আমেরিকানরা নির্ভুলভাবে বিমানপথে আক্রমণ চালাবার সিদ্ধান্ত নিয়েছে। এই সুযোগে স্থলপথের সেনাবাহিনী শত্রুদের ছাউনি আক্রমণ করে তাদের নিঃশেষ করে দেবে। কিন্তু এই বৃহৎ বন্ধুর পার্বত্য অঞ্চলে আল কায়দা যোদ্ধাদের সঠিকভাবে খুঁজতে হলে এয়ারফোর্সের দরকার অ্যাকিউরেট ইন্টেলিজেন্স। আর এই কৌশল স্থির করার দায়িত্ব পড়েছে একটি বিশিষ্ট দলের ওপর। 4 মার্চ 2002 সকাল 1:43 7 নেভি সিলস, আমেরিকার উচ্চবর্গীয় সি এয়ার আর ল্যান্ড স্পেশাল ফোর্সেস একটা অবজারভেশন পোস্ট স্থাপনের অভিযানে বেরিয়ে পড়েছে। 3000 মিটার উঁচু এই পর্বত শৃঙ্গ থেকে, যার নাম টাকুগা, তারা আল কায়দা জঙ্গিদের গতিবিধির ওপর নজর রাখবে এবং আকাশপথে আক্রমণের সমন্বয় সাধন করবে। শিনুক হেলিকপ্টারের পিছনে পেটি অফিসার নেইল রবার্টস বসে আছেন। সিলে তার 12 বছরের অভিজ্ঞতা, তাই তিনি এই দলের একজন অভিজ্ঞ ও নির্ভরযোগ্য সদস্য। পরিকল্পনা অনুযায়ী তাদের এই হেলিকপ্টার টাকুগা পর্বতশৃঙ্গ থেকে নিরাপদ দূরত্বে নামিয়ে দেবে। রাতের অন্ধকারে বরফের মধ্য দিয়ে সিলের এই দলটা 4 ঘন্টা পর্বত আরোহণ করে চূড়ায় পৌঁছে যাবে। কিন্তু টাকুগার ঢালে সিল দলটাকে নামানোর আগে শত্রুদের অবস্থা জেনে নেওয়া দরকার। স্কোয়াড লিডার পরিকল্পনায় পরিবর্তন করলেন। যেহেতু লক্ষ্যস্থল পরিষ্কার, সে নির্দেশ দিল যাতে চপারটা সরাসরি টাকুগার চূড়ায় ল্যান্ড করে। আল কায়দা জঙ্গিরা শুনতে পেল একটা বড় হেলিকপ্টারের রোটর ব্লেডসের এগিয়ে আসার শব্দ। তারা সশস্ত্র, তাদের কাছে আছে AK-47 রকেট প্রোপেলড গ্রেনেড লঞ্চার। একটা রকেটই যথেষ্ট 300 মিটার দূরত্ব থেকে একটা উড়ন্ত চপারকে ধ্বংস করে দেওয়ার পক্ষে। আমেরিকান চপারটা মাত্র 200 মিটার দূরত্বে রয়েছে এবং আরো এগিয়ে আসছে। পাইলটসরা নিশ্চিত যে তারা বিনা বাধায় পর্বত শৃঙ্গে নামতে পারবে। এটা মাটিতে নামলেই যাতে দলের সদস্যরা লাফিয়ে নেমে যেতে পারে, তার জন্য সবাই প্রস্তুত। পাইলটরা নামার জন্য তৈরি। হঠাৎই তারা পর্বত চূড়ায় কিছু মানুষ দেখতে পায়। পাইলটরা ল্যান্ডিং আটকানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। একটা রকেট প্রোপেলড গ্রেনেড চপারের ফিউজলাজে এসে লাগে। পাওয়ার চলে যায়, বন্দুকগুলো অকেজো হয়ে পড়ে, চপারটা কেঁপে ওঠে। এখন একমাত্র বিকল্প এভেসিভ অ্যাকশন। পাইলটই একমাত্র সাহারা। রবার্টস গড়িয়ে পড়ে যায়। একজন সহকর্মী তাকে ধরে ফেলে। শিনুক আকাশে প্রচন্ড জোরে দুলতে থাকে। রবার্টস মাটিতে পড়ে যায়। পাইলটরা নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করে। তারা বিপদগ্রস্ত চপারটাকে শত্রুদের কবল থেকে মুক্ত করতে সক্ষম হন। চপারটি
7 কিলোমিটার দূরে ক্র্যাশ ল্যান্ড করে। রবার্টস পর্বতে একা পড়ে থাকে। তার কাছে শুধু একটা লাইট মেশিন গান আছে। আল কায়দারা মারবার জন্য এগিয়ে আসছে। রবার্টসের সহকর্মীদের আরেকটা শিনক উদ্ধার করে। এখন তারা টাকুগার দিকে এগিয়ে চলেছে। তাদের একমাত্র লক্ষ্য সহকর্মী রবার্টসকে উদ্ধার করা। আমাদের রণনীতির একটা মুখ্য ধারা হলো কখনো বিপদগ্রস্ত সাথীকে একা ছেড়ে চলে না আসা। তাই তাকে খুঁজতে যে যাবই সে ব্যাপারে কোনো প্রশ্নই ওঠে না। ওকে খুঁজে বার করতেই হবে, জীবিত বা মৃত। টাকুগায় রবার্টসকে 2 ঘন্টা ধরে শত্রুর গোলাগুলির জবাব দিতে হচ্ছে। তাকে উদ্ধারকারীরা না পৌঁছানো পর্যন্ত লড়াই চালিয়েই যেতে হবে। অবস্থা ক্রমশ শোচনীয় হচ্ছে। তার ডান পায়ে গুলি লাগলো। টাকুগায়ের 2 কিলোমিটার উপরে একটা অজানা প্রিডেটর সার্ভেইলেন্স ড্রোন তার পজিশন নিল। এই প্রিডেটরটা নিয়ন্ত্রণ করছে স্যাটেলাইটের মাধ্যমে একটি ইউএস গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন, যা 1,500 কিলোমিটার দূরে আরাবিয়ান পেনিনসুলারের ওমানে অবস্থিত। সেখান থেকে আফগান পর্বত শিখরের লাইভ ইমেজ পাঠানো হচ্ছে আমেরিকাতে মিলিটারি চিফেদের কাছে। আর টাকুগায়ের উত্তরে 180 কিলোমিটার দূরে বারগ্রাম এয়ারবেসে। যত অগ্রসর হচ্ছে সিল দলের উত্তেজনা ততই বাড়ছে। রবার্টসকে বাঁচাতেই হবে। আমরা পরিষ্কার জানতাম যে আমাদের জন্য কোনো ধরনের বিস্ময় অপেক্ষা করে নেই। জানতাম যে ওই দুর্বৃত্তরা খুব ভালো করে জানে যে আমরা ফিরে আসব। পাইলট শিনুকটা নিয়ে পর্বত চূড়ার চারপাশে ঘুরতে থাকে। হঠাৎই সেটা গুলির মুখে পড়ে। মাটিতে নামে। রবার্টসের 6 জন সহকর্মী লড়াই শুরু করে। প্রচন্ড গোলাগুলি চলতে থাকে। সিলদের ওপর জঙ্গিরা মেশিন গান দিয়ে গুলি চালায়। পর্বত চূড়ায় এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়। টেকনিক্যাল সার্জন জন চ্যাপম্যান 2 জন আল কায়দা জঙ্গিকে মেরে ফেলে। তারপর তার গুলি লাগে। তিনি ওখানেই মারা যান। ওই জায়গাটা আল কায়দাদের নিজেদের জায়গা। তাছাড়া তাদের অস্ত্র অনেক উন্নত মানের। রাশিয়ান মেড 50 ক্যালিবার ডাস্ক মেশিন গান, যা 12.7 মিলিমিটার হেভি রাউন্ডস গুলি ছুটতে পারে। এই গানের শক্তি আর ব্যাপ্তি ধ্বংসাত্মক। এক রাউন্ড গুলি 500 মিটার দূরে অবস্থিত আর্মার প্লেটকে ভেদ করে 1 ইঞ্চি গভীরে ঢুকে যেতে পারে। ফিল্ডের কাছে আছে M4 লাইট অ্যাসল্ট রাইফেল। দুষ্কের বিধ্বংসী ক্ষমতার সঙ্গে এর তুলনাই চলে না। প্রতিকূলতা আমাদের ধারণার থেকে বেশ আলাদাই ছিল। আমরা কিছুই দেখতে পাচ্ছিলাম না। আল কায়দা জঙ্গিদের দেখতে পাচ্ছিলাম না, শুধু আগুনের ঝলক দেখতে পাচ্ছিলাম। যে গোলাগুলি চলছিল তার আগুন, কিন্তু বোঝা যাচ্ছিল যে ভীষণ এক লড়াই চলছে। আরো 2 জন আমেরিকানের গুলি লাগলো। তাদের কাছে না আছে অস্ত্রশস্ত্র, না তারা সংখ্যায় বেশি। সিলরা বিরাট বিপদের মধ্যে পড়ল। তারা পিছু হটবার সিদ্ধান্ত নিল, কিন্তু সহকর্মী রবার্টসের খোঁজ পেল না। রবার্টসকে ওরা মেরে ফেলেছে। জেনারেল হেগেনব্যাক স্যাটেলাইট সার্ভেইলেন্স ইমেজের মারফতে সেই দৃশ্য দেখেছে। এই দৃশ্য চোখে দেখা যায় না। আল কায়দারা ওকে ধরে ফেলে। আমরা দেখি যে ওকে একটা অন্ধকার জায়গায় নিয়ে যাচ্ছে, আর ওকে দেখতে পাই না। সিলরা জানতো না যে রবার্টস মারা গেছে। তাদের ইউএস বেসের সঙ্গে রেডিও মারফত যোগাযোগ ছিন্ন হয়ে গিয়েছিল। হেলিকপ্টারটা ক্ষতিগ্রস্ত হয়েছে আর বেঁচেও ফিরে গেছে। সিলরা নিজেদের আত্মরক্ষার জন্য প্রাণপণ লড়াই করছে। উদ্ধারকারীদেরই এখন উদ্ধার করা দরকার।
একটা ইউএস AC-130 গানশিপ পর্বত চূড়ায় গোলা বর্ষণ করে। গানশিপটা আসায় কিছুক্ষণের জন্য শত্রুপক্ষের গোলাগুলি বন্ধ হয়ে গেল, কিন্তু AC-130 খুব বড় আর আস্তে চলে। দিনের আলোয় সাধারণত এগুলোকে ওড়ানো হয় না, কারণ সহজেই শত্রুর আক্রমণের মুখে পড়তে পারে। উদ্ধারের কাজে এটা কোনোই সাহায্য করতে পারবে না। গানশিপটাকে বেসে ফিরে আসার নির্দেশ দেয়া হলো। বাকি 5 জন সিল আবার গোলাগুলির মুখে পড়ল। পর্বত চূড়া এখনো আল কায়দার কবলে। সিল দলটা পিছু হটতে বাধ্য হলো। তাদের হেলিকপ্টার বেসে ফিরে গেছে। তাদের ভেঙে পড়া শিনুকটা 7 কিলোমিটার দূরে, আর বারগ্রাম এয়ারবেস 180 কিলোমিটার উত্তরে। এখন একটা ইউনিটি তাদের বাঁচাতে পারে, আর্মি রেঞ্জাররা। কুইক রিঅ্যাকশন ফোর্স 24 ঘন্টায় প্রস্তুত থাকে। এরা বিহাইন্ড দ্য লাইন্স ইভ্যাকুয়েশন আর রিএনফোর্সমেন্ট মিশনে পারদর্শী। রেঞ্জার অস্কার এসক্যানো সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত। এটা একবারে 911 পদ্ধতির মতো। কুইক রিঅ্যাকশন ফোর্সের হয়তো সরাসরি পরিকল্পনা করার সুযোগ নেই। হয়তো হঠাৎ ডাক পাবেন আর বলা হবে যে ভয়ঙ্কর কোনো গন্ডগোল হয়েছে, আপনি তৈরি থাকুন। ক্যাপ্টেন নেটসার্ফ রেঞ্জার্সদের প্লাটুনকে নির্দেশ দিচ্ছেন। আমি জয়েন্ট অপারেশন কাউন্টারে ছিলাম, রেডিও শুনছিলাম আর একটা অভিযানের পরিকল্পনা করছিলাম। আমি কল সাইন দেখে বুঝতে পারলাম যে আমাদের একটা এয়ারক্রাফট বিপদগ্রস্ত। 15 মিনিটের মধ্যেই 2টো শিনুক হেলিকপ্টার আকাশে উড়ে গেল। যত তাড়াতাড়ি সম্ভব আমরা উদ্ধার কার্য শুরু করার চেষ্টা করেছিলাম। ক্যাপ্টেন সেলফের নেতৃত্বে 10 জন রেঞ্জারের একটা দল প্রথম হেলিকপ্টার রেজার 1-এ বেরিয়ে পড়ল। তারা যত তাড়াতাড়ি সম্ভব ঘটনাস্থলের দিকে যাত্রা শুরু করল। নির্দেশ তারা রাস্তাতেই পেয়ে যাবে। অস্কার এসক্যানো ছিল দ্বিতীয় শিনুক রেজার 2-তে। এখন 20 জন রেঞ্জারের 2টো শক্তিশালী দল টাকুগায়ের দিকে এগিয়ে চলল। আকাশে কিসের যেন একটা আহ্বান শুনতে পাচ্ছিলাম। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, সবার মধ্যে একটা উদ্যমতা দেখতে পাচ্ছিলাম। ফ্লাইটেই ক্যাপ্টেন সেলফ হেলিকপ্টার দুর্ঘটনার সংবাদ পেলেন। একজন মারা গেছেন আর সিল দলটা বিপদের মধ্যে রয়েছে, তাও জানতে পারলেন। তাদের এগিয়ে যেতেই হবে। যত পর্বতের দিকে এগোচ্ছিলাম আমি হেলিকপ্টারের পেছনে উপত্যকা আর পর্বতটা দেখতে পাচ্ছিলাম। নিজের মধ্যে এই ভেবে শ্রদ্ধা জাগছিল যে কতজন ওইখানে লড়াই করছে। ক্যাপ্টেন সেলফ মাটিতে সিল দলটাকে খুঁজতে লাগলো। আমরা জানি যে এই ধরনের পার্বত্য অঞ্চল খুবই বিপদ সংকুল হয়। আমি জানতাম না যে আমাদের ওরা গুলি করবে না করবে না, কিন্তু আমার দলের সবাইকে বললাম তৈরি থাকতে। সেলফ জানতো যে দিনের আলোয় তাদের শিনুক সহজেই শত্রুর মুখোমুখি হবে, কিন্তু সে জানতো না যে তারা পর্বত চূড়ার দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে ইতিমধ্যেই 2টো শিনুক আক্রান্ত হয়েছে। গত 3 ঘন্টায় এই তৃতীয়বার টাকুগায় আল কায়দা জঙ্গিরা লড়াইয়ের জন্য প্রস্তুত হল। রেঞ্জার অস্কার এসক্যানো কুইক রিঅ্যাকশন ফোর্সের দ্বিতীয় শিনুক রেজার 2-তে রয়েছেন। তারা এখনো কোনো নির্দেশ পায়নি। বুঝতে পারছিলাম না যে ঠিক কি হচ্ছে। আমরা শুধু ওখানে বসেছিলাম। বলতে পারবো না যে কতক্ষণ বসেছিলাম, মনে হচ্ছিল চিরকাল বসে থাকবো। HQ তাদের টাকুগা থেকে দূরে কোনো নিরাপদ স্থানে উড়ে যাবার নির্দেশ দিল আর পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করতে বলল। প্রথম কুইক রিঅ্যাকশন ফোর্স রেজার 1-কে নিজেদের সিদ্ধান্ত মতো এগিয়ে যেতে বলা হলো। তাদের সঙ্গে চিকিৎসক করি লেমারক্সও ছিলেন। উনি ছুটি কাটাতে বাড়ি ফেরত যাচ্ছিলেন, কিন্তু এই অপারেশনে তাকে থাকতেই হলো। ওর পাশে বসে আছেন রাইট মিনিগানা, আর এ হলো সিল্ক স্পাইটেক। সবকিছু খুবই তাড়াতাড়ি এক পলকের মধ্যে ঘটে গেল। আমরা জানতাম আমরা যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি, কি করব কিছুই জানতাম না। অন্ধকারে আত্মগোপনের উপায় আর নেই। ক্রমশ যত ওদের ছাউনির দিকে এগোতে থাকলাম, মনে হলো আমরা যেন
ওদের হাতে নিজেদেরকে সমর্পণ করে দিলাম। মেশিন গান থেকে গুলির বন্যা চপারটাকে ঝাঁঝরা করে দিল। গুলি লেগেছে। স্পাইটেক কোরির পাশে বসেছিল, তার গুলি লাগলো। দুজন পাইলটই আহত। ওরা আমাদের লক্ষ্য করে শুধু গুলি ছুটতে লাগলো, মানে চারিদিকে শুধু গুলি আর গুলি দেখা যাচ্ছিল। গুলি বর্ষণের প্রভাব দেখা যাচ্ছিল, কিন্তু তার আওয়াজ শোনা যাচ্ছিল না। প্রত্যেকটা বুলেট এয়ারক্রাফটকে এফোঁড় ওফোঁড় করে বেরিয়ে গেল। এয়ারক্রাফটটা একেবারে ঝাঁঝরা হয়ে গেল। আমার হেলমেটে 3টি গুলি লাগে, কিন্তু সেগুলি ভেদ করে ভেতরে ঢুকতে পারেনি। গুলি লেগে ডান দিকের ইঞ্জিনের টারবাইন ব্লেডগুলো অকেজো হয়ে গেল। সাতাশ টনের শিনুকে গোলমাল দেখা দিল। আমি ইঞ্জিনের ঘড়ঘড়ানি আওয়াজ শুনতে পেলাম, আর শরীরটা যেন ভয় শিথিল হয়ে পড়ল। এবার একটা আরপিজি এসে রেঞ্জারদের এয়ারক্রাফটে ধাক্কা মারল। এয়ারক্রাফটটা যেন জোরে একটা ধাক্কা খেলো একদিকে, আর তারপর সোজা নিচে পড়ে গেল। শিনুকটা আল কায়দা ক্যাম্প থেকে মাত্র 73 মিটার দূরে বরফের মধ্যে পড়ে গেল। ল্যামারো তার সাথীদের খুঁজতে লাগলো। আমি শুনতে পেলাম লোকেরা চিৎকার করছে, আহত অবস্থায় চেঁচাচ্ছে। কিছু হবে না তোমার। কিন্তু স্পাইটেক ততক্ষণে মারা গেছে। আমি গিয়ে দেখলাম যে ওর ক্যারোটিড পালস স্তব্ধ হয়ে পড়েছে, তাই আমি অন্য সৈনিকের দিকে এগিয়ে গেলাম। ঠিক ফিল্ডের মতো রেঞ্জারদের এই উদ্ধার কার্য অবশেষে নিজেদের বেঁচে থাকার লড়াইয়ে পরিণত হলো। আল কায়দা তখনও গুলিবর্ষণ করে চলেছে। রেঞ্জারদের আর কিছুই করার নেই। হেলিকপ্টার থেকে ছুটে বেরোবার সময় নেটসেলফ পড়ে গেল। চপার থেকে বেরোবার সময় দুজন রেঞ্জারের গুলি লাগলো। আমি জানতাম যে ওরা বেঁচে নেই। এক মুহূর্তের জন্য আমি স্তব্ধ হয়ে গেলেও শত্রুর গুলির আওয়াজে সম্বিত ফিরে পেলাম যে আমি এখন কোথায়। সেলফ পাল্টা গুলি চালাতে চেষ্টা করলো, কিন্তু বন্দুকটা জ্যাম হয়ে গেল। তাই বাধ্য হয়ে তার মৃত সাথীর বন্দুকটা টেনে নিল। আমাদের তখন এত খারাপ অবস্থা, আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নেই। নিজেদের আড়াল করার একটাই রাস্তা, গুলি চালানো। লড়াই শুরু হলো। আল কায়দা জঙ্গিরা আরো 3 জন আমেরিকানকে গুলি করলো। পর্বত চূড়া থেকে 45 মিটার নিচে আরো একটা লড়াই চলছিল। নেভি সিল যারা নেল রবার্টসকে উদ্ধার করতে এসেছিল, তারা শত্রুদের গুলির মুখে পড়েছে। এখন তাদের উদ্ধার করা প্রয়োজন। তাদের মধ্যে 2 জন গুরুতর আহত। ব্যাগ্রাম এয়ারবেসের জেনারেল হেগেনবেক যুদ্ধক্ষেত্রে সরাসরি প্রসারণ দেখতে পাচ্ছেন। যা যা অরাজকতা হওয়া সম্ভব সবকিছু হচ্ছিল। চাকা মাটিতে স্পর্শ করার পর থেকেই ওরা নিজেদের প্রাণ বাঁচাতে লড়াই করে চলেছে। টাকুগাতে ডক্টর কোরি ল্যামারো ও আহতেরা শিনুকের পেছনে আশ্রয় নিয়েছে। 4 জন মারা গেছেন, 3 জন আহত। একজন পাইলটের একটা হাত তো প্রায় অকেজো হয়ে গেছে। হাত থেকে 6 ফিট ওপরে রক্তের ধারা ঠিকরে বেরিয়ে চলেছে, ঠিক যেমন মুভিতে দেখানো হয়। ও নিজের হাত ধরে বেদনায় চিৎকার করছে। আমি ভাইটাল সাইন্স মনিটর অন করার চেষ্টা করলাম, কিন্তু গুলি স্ক্রিনটাকে এফোড় ওপড় করে দিয়েছিল। রেঞ্জার ক্যাপ্টেন নেটসেলফের এই উন্মুক্ত অঞ্চল থেকে সাথীদের সরিয়ে নেওয়া উচিত। একজন আল কায়দা জঙ্গি তাদের দিকে আর একটা আরপিজি ছুড়ল। যখন দেখলাম আমার দিকে আরপিজি আসছে, মুহূর্তের জন্য আমি শুধু অপেক্ষা করছিলাম যে কখন সেই অসহ্য যন্ত্রণাটা সহ্য করতে পারবো। সেলফ আহত হলো, কিন্তু বরফ থাকায় ততটা ক্ষতিগ্রস্ত হলো না। যন্ত্রণা হচ্ছিল, তবে তা সহনীয় ছিল।
ক্যাপ্টেন সেলস পাহাড়ের আড়ালে আশ্রয় নিল। শত্রুরা পর্বতের ওপর দিকে বাংকারের মধ্যে থাকায় নিচের অংশটা স্পষ্ট দেখতে পাচ্ছিল। গোলাগুলি এক তরফাই চলছিল। শত্রুরা টন টন গুলি চালাচ্ছিল আমাদের উপর। আল কায়দা ইতিমধ্যেই দুটো আমেরিকান হেলিকপ্টারকে ধ্বংস করে দিয়েছে। মাটিতেও তারা সুবিধাজনক অবস্থানে রয়েছে। আটকে পড়া রেঞ্জারদের এখন চূড়ান্ত কার্যে নেমে পড়া উচিত। আমাদের এয়ার সাপোর্ট দরকার। রেঞ্জার ক্যাপ্টেন সেলস নিকটবর্তী এয়ার সাপোর্ট চাইল। দুটো F-15 জেট ফাইটারকে দিগন্তে দেখা গেল। প্রত্যেকটি এয়ারক্রাফটে 20 mm মাল্টি ব্যারেলড মেশিন গান লাগানো আছে, আর আছে শক্তিশালী 500 পাউন্ডের বম্ব। তবে রেঞ্জাররা শত্রুপক্ষের বাংকারের এত কাছে যে বম্বিং করা যাবে না, তাহলে তারাও ক্ষতিগ্রস্ত হবে। সেলফ গান চাইল। পাইলটরা একবার ঘুরে গেল। F-15 পর্বতচূড়া লক্ষ্য করে অনেক রাউন্ড গুলি চালালো। পাইলটরা আর একবার ওখান থেকে ঘুরে গেল। দ্বিতীয় F-15 শত্রুদের বাংকার লক্ষ্য করে গুলি চালালো, কিন্তু আল কায়দা জঙ্গিরা জবাবি গুলি চালাতে লাগলো। বায়ুপথের আক্রমণে খুব সামান্যই ফল হলো। এরা বহুদিন ধরে পাহাড়ের মধ্যে গর্ত করে বাংকার বানিয়েছে, তাই কোনো ধরনের এয়ার অ্যাটাক এদের কোনোভাবেই কোনো রকম ক্ষতি করতে পারবে না। ওই পরিস্থিতি থেকে বেরোবার কোনো পথ নেই, কিছু একটা করতেই হবে। চুপচাপ বসে থাকলে সবাই মারা পড়বে। আল কায়দা পৃথিবীর সবচেয়ে উচ্চমানের সামরিক বাহিনীর ওপর এমন অপমানজনক আক্রমণ করেছে যে পরিস্থিতি এখন সঙ্গী। পর্বতমালায় আটকে পড়া স্পেশাল অপারেশন সিল টিমকে উদ্ধার করতে পাঠানো হয়েছে। ফিল্ডের মতো তারাও আল কায়দা জঙ্গিদের হাতে পরাস্ত হয়েছে। তারা সুবিধাজনক অবস্থান থেকে লড়ছিল। ওরা পর্বতের উপরের দিকে ছিল। ওরা জানতো লড়াই হবে। আল কায়দা আমেরিকান ফোর্সের মধ্যে গন্ডগোল সৃষ্টি করছিল। দলটা আসলে একজোট হয়ে কাজ করছিল না। আশা করছিলাম যে এয়ারক্রাফট থেকে আরো সেনা নামবে। ভাবছিলাম যে আমার পেছনে যাদের থাকার কথা তারা সব কোথায় গেল। মাত্র 6 জন রেঞ্জার তখন লড়বার মতো অবস্থায় ছিল। প্রায় 30 কিলোমিটার দূরে আমরা সবুজ আলো দেখতে পাচ্ছি, এবার যেতে হবে। রেঞ্জার অস্কার এসক্যানো ও দ্বিতীয় কুইক রিঅ্যাকশন ফোর্সের বাকি সদস্যরা এগিয়ে যাওয়ার নির্দেশ পেল। প্রথম কুইক রিঅ্যাকশন ফোর্স টাকু গায়ে শত্রুর আক্রমণের মুখে পড়ার প্রায় 1 ঘন্টা কেটে গেছে। সে লড়াই এক মারাত্মক লড়াই। প্রথমে আমি দুঃসংবাদটা বিশ্বাস করতে পারছিলাম না। আমাকে এইসব চিন্তা ছেড়ে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে, কারণ আসল কথা হলো আমরা এখন যুদ্ধক্ষেত্রের দিকে এগিয়ে চলেছি। এসকানো নিজের পদ্ধতিতে ল্যান্ড করার জন্য তৈরি হয়। আমি একটা পার্মানেন্ট মার্কার নিয়ে নিজের হাতে লিখলাম গড ব্লেস ইউএসএ, আর আরেক হাতে একটা তারিখ লিখলাম 9/11, শুধু নিজেকে মনে করিয়ে দেওয়ার জন্য যে কেন আমরা এখানে আজ এসেছি। পরে দ্বিতীয় কুইক রিঅ্যাকশন ফোর্স পর্বত চূড়ায় শত্রুদের থেকে নিরাপদ দূরত্বে ল্যান্ড করবে। তাদের কাজ হলো প্রথম কুইক রিঅ্যাকশন ফোর্সের সদস্যদের উদ্ধার করা, যারা আল কায়দা জঙ্গিদের দ্বারা আক্রান্ত। সিল দলটা এখনো আটকে আছে, আর ওদের ওপরও শত্রুরা প্রচন্ড গুলি চালাচ্ছে। যে অভিযান ছিল উদ্ধার কার্যে, তা এখন বেঁচে থাকার লড়াইয়ে পরিবর্তিত হয়েছে। যখন দ্বিতীয় কুইক রিঅ্যাকশন ফোর্স পর্বত চূড়া থেকে 610 মিটার নিচে ল্যান্ড করলো, তখন এই বন্ধুর পার্বত্য অঞ্চল তাদের দিশাহারা করে দিল। চারিদিকটা স্তব্ধতায় ছেয়েছিল। তারা বরফের মধ্যে দিয়ে পাহাড় বেয়ে ওঠার আপ্রাণ চেষ্টা করছে, সঙ্গে তাদের ভারী ভারী অস্ত্রশস্ত্র। হঠাৎই গুলির আওয়াজে এই নৈশব্দ ভেঙে খান হয়ে গেল। আমি শব্দ শুনে উপর দিকে তাকালাম, দেখলাম যে পর্বতচূড়া অনেক উপরে। অন্য রেঞ্জারদের কাছে পৌঁছতে বহু সময় লেগে যাবে, যারা টাকু গায়ের বরফ শৃঙ্গে আটকে আছে আর যাদের পরিস্থিতি সত্যিই সঙ্গীন।
তারা প্রচন্ড গোলাগুলির মুখে পড়ল। মানসিকভাবে আমি তৎপর হলাম, বুঝলাম যে এক্ষুনি কিছু করতে হবে। ক্যাপ্টেন সেলস আবার এয়ার সাপোর্ট চাইছে। এবার তারা শত্রুর ওপর বোমা ফেলবে। প্রথম পাইলট এমনি একবার ঘুরে যায়, তারপর বোমা ফেলার নির্দেশ দেয়। 300 মিটার পার সেকেন্ড গতিবেগে উঠতে থাকা F-16 যদি 500 পাউন্ডের বোমা ফেলে তাহলে নিমেষের মধ্যে আল কায়দা ক্যাম্প ধ্বংস হয়ে যাবে। কিন্তু তারা অসফল হয়। পরের বার পাইলট আরেকটা বোমা ফেলে দুটো আল কায়দা ক্যাম্পের মাঝখানে। F-16 এর একটা বমও জায়গা মতো পড়ে না। আল কায়দা লড়াই চালিয়ে যায়। এদিকে পর্বতচূড়া থেকে অনেক নিচে অস্কার এসক্যানো ও তার দল বরফ আর ঠান্ডা হাওয়ার বিরুদ্ধে যুঝতে থাকে। আমি হতবাক হয়ে গেলাম। একটুখানি উঠেই আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। নিজের উপর ভীষণ রাগ হতে লাগলো। ওজন কমাতে সে তার রেয়ার কেভলার আর্মার প্লেটগুলো খুলে ফেলল। প্রত্যেকটার ওজন 3 কিলো। আমার মনে হচ্ছিল এবার আমি এগিয়ে যেতে পারবো। এইভাবে আর্মার প্লেটস লাগিয়ে বসে থাকার কোনো মানেই হয় না। এবার দলটা অনেক তাড়াতাড়ি পর্বত বেয়ে উপরে উঠতে লাগলো। হঠাৎ তাদের উপর শত্রুরা আক্রমণ করলো। মর্টার অ্যাটাকের হাত থেকে বাঁচা সহজ নয়, বিশেষভাবে এমন অবস্থায় যে অবস্থায় আমরা ছিলাম। আমরা একটা খাড়া সরু রাস্তা ধরে এগোচ্ছিলাম, যে আবার কোথাও কোথাও এত সরু যে একটু অসাবধানতায় নিচে পড়ে যাব মনে হচ্ছিল। তাদের উপর আক্রমণ করা সহজ ছিল। জানতাম যে আমি মরতে চাই না, কিন্তু মেনে নিয়েছিলাম যে হয়তো মরতে হবে। যদি আমাদের মধ্যে একজনেরও গুলি লাগে তাহলে আমরা সবাই শেষ হয়ে যাব। অভিযান এখানেই শেষ হয়ে যাবে। তো তখনও মর্টার অ্যাটাক চলছে। মনে হলো যে পরিস্থিতি এত খারাপ যে আমরা যদি কিছু না করি তাহলে একজনও বেঁচে ফিরবো না। রেঞ্জারদের মধ্যে মাত্র 6 জন লড়বার মতো অবস্থায় রয়েছে। বাকিরা হয় আহত নয় তাদের চিকিৎসা চলছে। তাদের ও শত্রু শিবিরের মধ্যে মাত্র 50 মিটার ফাঁকা জায়গা। এয়ার স্ট্রাইক হবার পর আল কায়দাদের প্রধান কাজ হলো আমেরিকার উন্নত প্রযুক্তির আগ্নেয়াস্ত্রের মোকাবিলা করা। সেলফের হারাবার কিচ্ছু ছিল না। সে ও তার দলবল সরাসরি শত্রুদের আক্রমণ করবার সিদ্ধান্ত নিল। আল কায়দা জঙ্গিদের মুখোমুখি হবে তারা। আমার চারপাশের সাথীদের দিকে তাকালাম। তাদের সম্মতি পাওয়ার পর বললাম, চলো এগিয়ে যাই। রেঞ্জাররা এগিয়ে চলল। আমরা সংখ্যায় 4 জন। মনে হয় না যে আমরা একজনও ভয় পেয়েছিলাম। শত্রু শিবিরের দিকে আমরা অর্ধেক রাস্তা পেরিয়েছি, দেখলাম যে জঙ্গিরা একটা মেশিন গান আমাদের দিকে তাক করে ভয়ঙ্করভাবে গুলি চালাতে শুরু করেছে। ডিশকা 50 ক্যালিবার খুব শক্তিশালী মেশিন গান আর একবার তার বিধ্বংসী ক্ষমতার প্রমাণ দিল। আমার মনে হলো খেলা এবার শেষ হয়ে যাবে, কারণ আমাদের 4 জনকে মারার জন্য একটা মেশিন গানই যথেষ্ট। তারা পিছিয়ে আসতে বাধ্য হলো। যোদ্ধাদের মনোবল একেবারে ভেঙে গেল। এমন মহান যোদ্ধাদের নেতার কাছে এটা লজ্জার যে আমরা ভয় পেয়ে পিছিয়ে যাচ্ছি। আমেরিকান যোদ্ধাদের তেমনভাবে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হয় না, কারণ আমরা ধরেই নিই যে আক্রমণটা আমরাই করব। বাগ্রাম এয়ারবেসে জেনারেল হেগেনব্যাগ উদ্ধারকারীদের এই বিপর্যয়ের সাক্ষী হয়ে থাকছেন। ওই বরফে আবৃত পর্বতচূড়ায় যত সময় পার হচ্ছে, হেডকোয়ার্টারে উদ্বেগ ক্রমশ বেড়ে চলেছে। রেঞ্জাররা গত 4 ঘন্টা ধরে লড়ছে। ক্যাপ্টেন সেলফের দল পরাজয়ের মুখোমুখি হয়েছে। আমার মনের অবস্থা তখন সত্যি খারাপ।
এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার কোনো পরিষ্কার রাস্তাই আমি দেখতে পাচ্ছিলাম না, কোনো উত্তর ছিল না আমার কাছে। রেঞ্জারদের দ্বিতীয় দলটা 2.5 ঘন্টা ধরে পাহাড়ে উঠে একেবারে পরিশ্রান্ত। শেষ পর্যন্ত তারা অন্য রেঞ্জারদের কাছে পৌঁছতে পারল। অস্কার এসক্যানোকে শত্রুদের অবস্থান সম্পর্কে কিছু তথ্য দেওয়া হয়েছিল। প্রতিকূলতা আমাদের ঘিরে ধরেছিল, তখন নিজেদের বাঁচাতে হবে। যদি শত্রুদের কাছ থেকে আশাতীত বাধা আসে, তবে প্রাণপণে লড়া ছাড়া অন্য কোনো পথ নেই। আমাদের উপর প্রচন্ড অস্কার তার দলকে হাফ ছাড়বার জন্য মাত্র কয়েক মিনিট দিল, কারণ সেলফের দল তখন ভয়ঙ্কর বিপদের মধ্যে। যে অভিযানের সূচনা হয়েছিল উদ্ধার কার্য দিয়ে, এখন তা পরিণত হয়েছে পর্বত শৃঙ্গ দখলের জীবন মৃত্যুর লড়াইয়ে। দুটো শিনুক বিপদগ্রস্ত হয়েছে, এয়ার স্ট্রাইক নষ্ট হয়েছে, আর আর্মি রেঞ্জারদের কুইক রিঅ্যাকশন ফোর্স আল কায়দা জঙ্গিদের হাতে একেবারে বিপর্যস্ত। ক্যাপ্টেন সেলস জানে যে তাদের বেঁচে থাকার একটাই পথ, বাংকার দখল, কিন্তু একবার তারা ব্যর্থ হয়েছে। আমরা একটা সহজ পরিকল্পনা করলাম, সেটা হলো গুলি করতে করতে এগিয়ে যাব। আমরা আক্রমণ শুরু করার আগে শত্রুপক্ষ একবারে চুপচাপ ছিল, ওদের দেখতেও পাচ্ছিলাম না, বুঝতে পারছিলাম না যে শত্রুরা ঠিক কি করছে। যাদের ওঠার ক্ষমতা ছিল তারা প্রত্যেকে উঠে দাঁড়িয়ে গুলি করতে শুরু করলো। 14 জনের একটা রেঞ্জার টিম শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়ল। আমরা আগ্নেয়াস্ত্র নিয়ে শত্রুদের আক্রমণ করলাম। আমরা সম্পূর্ণ ফাঁকা একটা জায়গায় লড়ছি, আমাদের আর শত্রুর মধ্যে কোনো আড়াল নেই, একটা পাথরও নেই বা একটা গাছের গুঁড়িও নেই, কিচ্ছু নেই। শত্রুদের প্রথম অবস্থানে তারা পৌঁছে গেল। 10 গজ থেকে গুলি ছোড়া শেষ পর্যন্ত বন্ধ হলো। তারা মূল বাংকার থেকে মাত্র কয়েক পা দূরে। চারিদিকে মৃতদেহ পড়ে আছে। আমি মনে করতে পারছি একজনকে দেখে, একজন মানুষ ঠিক আমাদেরই মতো, আমাদের হাতে ওর এই মৃত্যুকে কিভাবে মেনে নেব? বাংকার তল্লাশি করে তারা সেই মানুষটিকে পেল যার জন্য তারা এসেছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে নীল রবার্টসের দেহ। কয়েক মিটার দূরে তারা রবার্টের জিনিসপত্র দেখতে পেল। আমাদের প্রত্যেকটি শক্তি প্রয়োগ যুক্তিযুক্ত, কারণ শত্রুরা আমাদের চেয়ে অবস্থানের দিক থেকে, কৌশলের দিক থেকে সুবিধাজনক অবস্থায় ছিল, আর আমরা প্রাণ রক্ষার জন্য আপ্রাণ লড়ছিলাম। কিন্তু রেঞ্জার ক্যাপ্টেন সেলস জানতো যে লড়াই এখনো শেষ হয়নি। পর্বতের নিচের দিকে নেভি সিলদের দলটা তখনও প্রাণপণে লড়ে যাচ্ছে। আমরা শত্রুদের এলাকার ঠিক মাঝখানে। অবাক হয়ে ভাবছিলাম, আমরা কি এই ক্যাম্পটা ধরে রাখতে পারবো? এবার শত্রুরা কি করবে? আমাদের হাতে কি সময় আছে? তাদের এই পর্বত শৃঙ্গকে সুরক্ষিত করতেই হবে। ডক্টর করি ল্যামোরো ভাবলেন যে অঞ্চলটা সুরক্ষিত। সে আহতদের একে একে হেলিকপ্টারের বাইরে নিয়ে আসতে শুরু করলো। কিছু গুলি ঠিক আমার সামনে লাগলো আর বরফের ছিটে এসে আমার গায়ে পড়লো। আরো একটা আচমকা আক্রমণ। আমি তখনই বুঝতে পারলাম এবার একটা অঘটন নিশ্চয়ই ঘটবে। কিছু বুঝে ওঠার আগেই গুলি এসে তাকে ঝাঁঝরা করে দিল। আমি এর আগে কোনোদিন গুলি খেয়ে আহত হইনি। ব্যথাটা খুবই মারাত্মক ছিল। আমি নিজেকে ধরে রাখার চেষ্টা করলাম। মাথায় বিভিন্ন ধরনের চিন্তা ঘুরছিল, যেমন আমি মরবো না বাঁচবো না প্যারালাইজ হয়ে যাবো, কিছুই বুঝতে পারছিলাম না। তার সাথী ডক্টর জ্যাসন কানিংহ্যামেরও গুলি লাগে। সে পড়ে যায়।
ওর প্রচুর রক্ত বেরোচ্ছিল, ওকে তাড়াতাড়ি নিয়ে যাওয়ার দরকার ছিল। আরো একবার রেঞ্জাররা সামূহিক বিপদের মধ্যে। আমেরিকানরা সাপের গর্তে হাত ঢুকিয়েছে। ইউএস পর্যবেক্ষণ কেন্দ্র দেখতে পেল দলে দলে আল কায়দা জঙ্গিরা পাহাড় বেয়ে উঠে আসছে। আল কায়দা আমেরিকানদের ধূলিসাৎ করে দেবে। শত্রুদের কৌশল সত্যিই অতুলনীয়। অভিযানের এই পর্যায়ে পৌঁছতে আমাদের দুবার শত্রুদের আক্রমণের মোকাবিলা করতে হয়েছে। ঠিক যখনই রেঞ্জাররা নিশ্চিন্ত হলো যে তারা এই যাত্রায় বেঁচে গেল, আল কায়দা আবার বিধ্বংসী পাল্টা আক্রমণ শুরু করল। পরিস্থিতি সঙ্গী আরো গুরুতর, কিন্তু আল কায়দা পাল্টা আক্রমণ শুরু করেছে। ডক্টর করি ল্যামেরও জানেন যে তার বেঁচে থাকার আশা ক্ষীণ। দুটির মধ্যে যে কোনো একটি হতে পারে, হয়তো খুব রক্ত বেরোতে পারে বা হয়তো নাও বেরোতে পারে। চোখের সামনে আমার বাচ্চাগুলোর ছবি ভেসে উঠল, কারণ আমি ভাবছিলাম আমি হয়তো মারা যাব। রেঞ্জার ক্যাপ্টেন নেট সেলস আবার এয়ার সাপোর্ট চাইল। এইবার সঠিক নিশানা লাগিয়ে পাহাড়ে পাল্টা আক্রমণকারীদের ওপর বোমা ফেলে তাদের কাবু করা হলো। শত্রুদের গোলাগুলি বন্ধ হয়ে গেল, কিন্তু কতক্ষণের জন্য? আহতদের এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আমার কাছে চপার নেই। আমার চপার দরকার। টাকু গায়ের পার্বত্য অঞ্চল তখন ভরে আছে মৃত জঙ্গি আর আহত আমেরিকান সৈন্যে। তাদের এক্ষুনি উদ্ধার করে চিকিৎসা করা দরকার। কিন্তু এই অভিযানে দুটো শিনুক বিকল হয়ে গেছে। দিবালোকে কমান্ডাররা কি নতুন করে শিনুক পাঠাবে? আমরা কি আরেকটা হেলিকপ্টারকে এই বিপদের মধ্যে উদ্ধার কার্যের জন্য পাঠাতে পারি? অনেকে মারা যাবে, এক্ষুনি পাঠান। এটা সত্যি সত্যি কঠিন সিদ্ধান্ত ছিল, কারণ একটা যুক্তি সামনে আসছিল যে আমরা এতজনকে ওখানে পাঠিয়েছি, সবাই আহত, আর কতজনকে ওই অঞ্চলে পাঠানো উচিত হবে। নির্দেশ এলো যে রাত নামা পর্যন্ত অপেক্ষা করতে হবে, আরো 6 ঘন্টা। আমি চিকিৎসার অভাব দেখে হতাশ হয়ে পড়ছিলাম। মনে হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কোরি ল্যামেরও নিজেই আহত। একটা অসম্ভব কাজ তাকে করতে হবে। চিকিৎসার সরঞ্জাম ফুরিয়ে এসেছে। তার সঙ্গী কানিংহ্যাম সবচেয়ে বেশি আহত। দলটা কানিংহ্যাম আর অন্যান্য আহত সৈনিকদের বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছে। যতক্ষণ না তাদের সার্জারির জন্য নিয়ে যাওয়া হচ্ছে, ততক্ষণ এদের দেহের তাপমাত্রা বজায় রাখার চেষ্টা করতে হবে। এখানে প্রচন্ড ঠান্ডা, সন্ধে হয়ে আসছে, তাই তাপমাত্রা আরো কমে আসছে। সারা দিন ধরে আমেরিকান বম্বাররা শত্রুদের ঠেকিয়ে রাখল। সন্ধে 6টার সময় জোরে হাওয়া বইতে লাগলো। তাপমাত্রা আরো কমে আসছে। জেসন কানিংহাম গত 6 ঘন্টা ধরে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে যাচ্ছে। আমরা সবাই ওকে ডাকছিলাম, আমরা কানিংহ্যামকে ডাকছিলাম, আমরা বলছিলাম আমাদের ছেড়ে যেও না, এখানেই থাকো, ফিরে এসো, ফিরে এসো। কানিংহ্যামের সাথীরা অসহায়ভাবে তাকিয়ে রইল। ওর মৃত্যু আমাদের জন্য খুব দুঃখের মুহূর্ত ছিল। আমার মনে হলো আমি দায়িত্ব পালনে অসমর্থ হয়েছি। আমার উপর মহলকে রাজি করানো উচিত ছিল যে তারা এসে ওকে উদ্ধার করে নিয়ে যাক, কিন্তু পারিনি। এর জন্য অংশত আমিও দায়ী। রাত 8:15 সময় প্রথম গুলি চলার ঠিক 17 ঘন্টা পর ব্যাগ্রামের কমান্ডিং অফিসার উদ্ধার কার্যের অনুমতি দিল। প্রথম শিনুকে আহতদের তোলা হলো। দ্বিতীয় শিনুকে উঠল ক্যাপ্টেন শেল ও সিল নেইল রবার্টসের মৃতদেহ। ক্যাপ্টেন সেলস এই অভিযানের ভুল ভ্রান্তি বিচার করে। আমাদের আসল পর্যবেক্ষণের সময় শত্রুদের কেন দেখা গেল না? প্রযুক্তির উপর ভরসা করে আমরা ভাবি যে এতে আমাদের সুবিধা হবে, কিন্তু আদতে তা হয় না। তখন সেটা আমাদের অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। সেদিন আমরা জিততে পেরেছিলাম আমাদের গুলি চালাবার ক্ষমতার জোরে। এই কাজে ওদের চেয়ে আমরা পারদর্শী ছিলাম।
যে নেভি সিল সদস্য চপার থেকে পড়ে যাওয়ায় 17 ঘন্টার এই লড়াই চলে, তার নাম অনুসারে এই অভিযানের নাম হয় ব্যাটল অফ রবার্টস রিজ। কয়েকদিন পরে আমেরিকানরা ফিরে গিয়ে এই পর্বতটা দখল করে। রবার্টস রিজ অভিযান সফল হয়, তবে এই লড়াই শেষ হওয়ার আগেই আমরা 8 জনকে হারাই। এই উদ্ধারকারীরা যে সাহসের পরিচয় দিয়েছে তা সত্যি প্রশংসনীয়। ইউএস সেনাবাহিনীর সবচেয়ে বেশি রক্ত ঝরেছিল আফগান ওয়ারের এই লড়াইয়ে। সবকিছু ওই 14 ঘন্টার মধ্যে হয়ে গেল। বন্দুক তাক করা, কাউকে গুলি করা, 500 পাউন্ডের বোমা বর্ষণ, বন্ধুদের গুলি লাগছে, বন্ধুরা মারা যাচ্ছে, নিজে আহত হয়ে পড়ছি। আপনি যদি এই অভিজ্ঞতাগুলির একটি লিস্ট বানান তাহলে বুঝতে পারবেন এগুলি কতখানি ভয়াবহ, আর এই ভয়াবহ অভিজ্ঞতা আপনার সারা জীবন মনে থাকবে। সফল হতে গেলে আপনাকে একটা লক্ষ্যে পৌঁছতেই হবে। আর যদি লক্ষ্য হয় যে পর্বত শৃঙ্গকে কেন্দ্র করে কৌশলগতভাবে তা ব্যবহার করব লড়াই চলার সময়, তাহলে তাতে আমরা হেরে গেছি। কিন্তু যদি বলা হয় যে কতজনকে বাঁচিয়ে নিয়ে ফিরে আসতে পেরেছি সেটাই সাফল্য, তাহলে আমরা যথার্থই সাফল্য